দেখো, প্রশ্নটা হচ্ছে কি যে কেন মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য লিখতে গেলেন। মেঘনাদ বধ কাব্য পড়ার আগে আমাদের এইটাকে ভাবতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হলো যে রাজনৈতিক দিক থেকে আমরা সেই সময়কালটা দেখব। প্রেক্ষাপটটা কি, মাইকেল যখন এই কাব্যটা লিখছেন, কত সালে মেঘনাদ বধ কাব্য বেরিয়েছে? 1860 না 61? 61 সালে বেরোচ্ছে, মানে 1857তে মহাবিদ্রোহ, জাস্ট তার পরেই। তাহলে নিশ্চয়ই এই কাব্যের মধ্যে, মহাকাব্যটার মধ্যে তোমার সেই যুগকালীন একটা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমরা পড়ার শুরুতে সেইটার সঙ্গে টিউনিং করতে চাইছি। এবার সেইটা আমাদের জানার জন্যই দেখো, আমরা বলি ইংরেজ আমল, কিন্তু আমাদের একদম পরিষ্কার এইটা ভাগ করে নিতে হবে উঁচু ক্লাসে পড়তে গিয়ে, যেটা দুটো ভাগ। একটা হচ্ছে কোম্পানির শাসন, একটা ভিক্টোরিয়া তথা সরাসরি ইংল্যান্ডের শাসন। কোম্পানির শাসন শুরু হলো নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে, পলাশির যুদ্ধ 1757, আর সেখান থেকে মহাবিদ্রোহ অর্থাৎ 1857। 100 বছর এইটা হচ্ছে কোম্পানির শাসন। এবার মহাবিদ্রোহ যখন হয়ে গেল, বললাম বহরমপুরে শুরু, ব্যারাকপুরে তার বৃহত্তর প্রকাশ থেকে আস্তে আস্তে ভারতবর্ষের বিভিন্ন সেনা ব্যারাক, অবিভক্ত ভারতবর্ষ, তখন সেনা ব্যারাকগুলোতে এটা ছড়িয়ে পড়ল। এ খবর তো ইংল্যান্ডে পৌঁছালো। তখন ইংল্যান্ডের শাসক, মানে বৃহত্তর ইংল্যান্ড, তখন ভাবছে যে এটা ব্রিটিশদের, এই তোমার কোম্পানির হাতে রাখা যাবে না। সেখান থেকে মহারানী ভিক্টোরিয়া চিঠি পাঠালেন যে ভারতবর্ষের সংস্কার নিয়ে, কারণ আমরা বললাম মূল একটা ছিল পয়েন্ট এনফিল্ড রাইফেলে দাঁতে কেটে ওই টোটা ভরার ব্যাপারটা, গরু আর শূকরের চর্বি এইটাকে বলে দেওয়ার ব্যাপারটা, মানে ধর্মের সঙ্গে ব্যাপারটা যুক্ত হয়ে গেল। তখন মহারানী ভিক্টোরিয়া চিঠিতে লিখলেন যে ভারতবর্ষের মানুষের সংস্কার নিয়ে তোমাদের আর মাথা ঘামাতে হবে না। যে সংস্কার নিয়ে আলোড়নটা তুলেছিলেন কে? রামমোহন। আমরা জানি ওই যে সতীদাহ প্রথা, যে একটা মেয়েকে জোর করে স্বামীর চিতায় পুড়িয়ে মারা হচ্ছে, মেয়ে চিৎকার করছে, বাঁচাচ্ছে না, বলছে না তুমি স্বর্গে যাচ্ছ। ব্রিটিশ পুলিশ প্রশাসন তখন সতীদাহ হলে সেখানে এসে দাঁড়াতো। মেয়ে যদি সে বাঁচতে চাইতো, তাকে বাঁচাতে সাহায্য করতো। কিন্তু সিপাহী বিদ্রোহের পরে চিঠিতে পাঠানো হলো কি, যে ভারতীয় কুসংস্কার নিয়ে তোমাদের আর মাথা ঘামাতে হবে না। তাহলে পুলিশ প্রশাসন এর পাশে দাঁড়াবে না। যখনই দাঁড়ালো না, তখন এই কথাটা পড়ে এসেছো, হিন্দু পুনরুত্থান, মানে সেই পুরনো সংস্কারের সঙ্গে যুক্ত বিষয় নিয়ে আবার পুনরুত্থান ঘটছে। সেটা মানে আলোকপ্রাপ্ত না অন্ধকার প্রাপ্ত, এটা লেখাপড়া করেছো তোমরা, বুঝতেই পারছো যে যখন বৃহত্তর ওই ধর্ম যখন নিয়ন্ত্রণ করে, তখন কখনোই সেটা আলোর ঠিকানা দেখাতে পারে না। এবার আমরা সেকেন্ড যে পয়েন্টটার কথায় এলাম, সেটা হচ্ছে সামাজিক দিক থেকে এই অবস্থানটা। সামাজিক দিক থেকে ভারতীয় একটা সমাজ বৃহত্তর, তার মধ্যে প্রাচীন ঐতিহ্য আছে, সংস্কার আছে, সবই আছে, ধর্মবিশ্বাস ইত্যাদি। আর একটা হচ্ছে যারা আমাদের দেশ শাসন করতে সরাসরি ইংল্যান্ড থেকে এসেছেন, তারা কিন্তু একটা সমাজ গড়েছে এখানে। যেমন এই যে রবিবার হলে তারা চার্চে যাবে, তাদের এই সমাজের সুফলটা
আমরা পেয়েছি। যেমন ওই রবিবারে গিয়ে তারা বিভিন্ন সাহিত্য চর্চা করবে, সংস্কৃতি চর্চার জায়গা, এবং তার জন্য তারা চার্চে যেত। সেখান থেকে আস্তে আস্তে কী বলতো, নাটক ডেভেলপ করছে, তারা একটা করে থিয়েটার বানাচ্ছে। আমরা পেয়েছি না, থিয়েটারের যখন পেশাদারি থিয়েটার হয়নি তখন ছিল কি শখের থিয়েটার। তাহলে সেখান থেকেও বাঙালি প্রেরণা পাচ্ছে এই সমাজ। এবার মধুসূদনের দৃষ্টিভঙ্গিটা, মধুসূদনের দেখাটা, মধুসূদন দেখছেন কি, যে এই যে শ্বেতাঙ্গ সমাজ, গোড়া যারা, তারা আদতে ভারতীয় কালো আদমিদের আসলে ভিতর থেকে ঘৃণাই করে, তারা কি গুরুত্ব দেয় না। দেখো মাইকেল মধুসূদন দত্তের নিজের জীবনেও তো ব্যাপারটা ঘটেছে, তাই না? তিনি বড় কবি হওয়ার জন্য, তিনি সমস্ত কিছু, তার সাহিত্য প্রতিভা বিকাশের জন্য তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন। তিনি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে চার্চে গিয়ে পড়ে থাকতেন নাকি? মানে সেরকম কোনো ইতিহাস নেই। এমনকি তার মৃত্যুর পর ওইসব চার্চের লোকই তাকে কবরস্থ করতে চায়নি, এটাও ইতিহাস। তাহলে মধুসূদন খুব ভালো করে বুঝেছিলেন এটা। কিন্তু তার ওই বৃহত্তর কবি হওয়ার আকাঙ্ক্ষা, ইংরেজদের মতো ওই রকম বিশ্বে তার নাম হবে। ফ্রান্সে গেলেন, ভার্সাই নগরীতে গেলেন, কিন্তু কি খুব গুরুত্ব তারা দিয়েছিল? ইউরোপের মানুষ কি তাকে গুরুত্ব দিয়েছিলেন? দেয়নি। তিনি এটাও বুঝলেন। আর মধুসূদন নিজেও খুব আমার দেখতে সুপুরুষ ছিলেন না, রবীন্দ্রনাথের মতো, আর যাই হোক। এবং তিনি সেটাও বুঝতে পেরেছিলেন যে আমিও নিজে হচ্ছি কালো আদমি। এবার দেখো, আগের রাজনৈতিক পটভূমি বললাম, সেখানে কি না, মহাবিদ্রোহের পটভূমিতে একটা নায়ক খোঁজা হচ্ছে, যে এই বিপ্লবটা সংগঠিত হলো না, যদি একজন নায়ক থাকতো, সংগঠিত করতে পারত, তাহলে হয়তো ভারতবর্ষের ইতিহাসটা তখনই পাল্টে যেত। এইটাকে আমরা বলছি যুগগত আকাঙ্ক্ষা, নায়কের অনুসন্ধান। এবার এই নায়কের অনুসন্ধানের মানসিকতা, দেশের মুক্তির মানসিকতা, স্বাধীনতার ইংরেজ থেকে, ব্রিটিশ থেকে, এই তোমার কোম্পানির শাসন থেকে অত্যাচার মুক্তির ভাবনা ভেবে, এটা যেমন। আর একটা হচ্ছে মধুসূদনের ব্যক্তিগত যে ভাবনা, সেটাও এর সঙ্গে যুক্ত হলো। দেখো, সেখান থেকে এই যুগগত আকাঙ্ক্ষা তথা নায়কের অনুসন্ধান বোঝা গেল। এরপর দেখো, তার হাতের কাছে আছে রামায়ণ মহাভারত। মানে তিনি প্রথমে এইগুলোকে ভালো করে পড়েননি, যদিও মায়ের কাছে এইসব গল্প শুনতেন, রামায়ণের গল্প, মহাভারতের গল্প, কিন্তু নিজে তার মধ্যে কি আছে সেই অনুসন্ধানটা তার শুরু হলো। রামায়ণ পড়তে শুরু করে দেখলেন, আরে এইখানেই তো আমি পেয়ে যাচ্ছি, রাম সে যদি কাহিনী হয়েই থাকে, সেই কল্প কাহিনীর মধ্যে কোথাও অযোধ্যা থেকে শ্রীলঙ্কায় লঙ্কায় যাচ্ছেন, এবং কি রাক্ষসদের প্রতিহত করছেন। এটা তো আধুনিক দৃষ্টিভঙ্গিতে সাম্রাজ্যবাদী মনোভাব, এবং সেই সাম্রাজ্যবাদী মনোভাব নিয়ে রামচন্দ্র কি করছেন দেখো, এক কি দুই, মানে বংশের দুই ভাইয়ের মধ্যে তিনি বিচ্ছিন্নতা এনে দিচ্ছেন। ওই যে বিভীষণ, তাকে লোভ দেখালেন যে রাবণের মৃত্যুর পর তুমি শাসক হবে, তার আগে কাজ ঘটিয়ে ফেলেছেন ওই যে বালি, সুগ্রীব, তাই না? এইখানেও তিনি ওই দাদা ভাইয়ের মধ্যে এইটা পান। মধুসূদন এইটা দেখলেন, এবং এইটা দেখতে গিয়ে রাবণের পজিটিভ দিক কী কী আছে এটাও তিনি খুঁজলেন। যুক্তির নিরিখে, তখন তো যুক্তিবাদ প্রতিষ্ঠা হয়েছে, কারণ বিদ্যাসাগর শিক্ষার আলো তখন দিচ্ছেন, মানে আমাদের 19 শতকের মাঝামাঝি সময়টা। সেই যুক্তিবাদী মনোভাব নিয়ে মধুসূদন কি দেখলেন, রাবণ কি খুব অন্যায় কাজ করেছে। তিনি যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিতে বললেন যে রাবণের বোন শূর্পণখা লক্ষণকে তার দেহ সৌষ্ঠব যা, তাতে করতে তাকে প্রেম নিবেদন করতেই পারেন। তো প্রেম নিবেদনে সে বলতে পারতো যে আমার বাড়িতে আর একটা আমি বিয়ে করে রেখে এসেছি,
আমার পক্ষে এটা সম্ভব নয়। সে কী করলো, আমরা কাহিনী অনুযায়ী নাক কান কেটে নিল। তো এবার বলো তো, বোনের উপর এই রকম অত্যাচার হলে কোন দাদা ঘরে বসে থাকবে? তিনি সেই হিসাবে, ওই এখন যেমন আমরা চলিত কথায় বলি না, দেখ কেমন লাগে, তিনি সীতাকে অপহরণ করলেন। সব কিন্তু যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিতে, এখানে কোনো ধর্মীয় দৃষ্টিভঙ্গি নেই। অপহরণ করলেন, করে নিয়ে গিয়ে তিনি সীতাকে কি করলেন, তার হারেমে তুললেন, না সীতাকে কি করলেন, যার জন্যই আমাদের চতুর্থ স্বর্গটা। সীতাকে বিভীষণের পত্নী সরমার তত্ত্বাবধানে তিনি অশোক কাননে রেখে দিলেন। আমরা এরকম কোনো কাহিনী পাই না যে রাবণ সীতার উপর, রাক্ষস তো বংশের বলছি এমনি, মানে কালো আদমি, সে ওই সীতার উপর অত্যাচার করেছেন আর কি, মানে বল প্রয়োগ করেছেন কিনা, এটা তো আমরা কাহিনী পাইনি। ওই যে কথাটা আবার ফিরে আসি, দেখ কেমন লাগে, সেটা বোঝানোর জন্য। তাহলে দেখো, মূল কাহিনী কাঠামো পাল্টে গেল মধুসূদনের কাছে। এবং সেই রাবণের দেখবে আমাদের যখন এই মহাকাব্য শুরু হচ্ছে, কার মৃত্যুর মধ্য দিয়ে? রাবণের প্রথম পুত্র বীরবাহুর মৃত্যুর মধ্য দিয়ে। বীরবাহু মারা গেছে, তাহলে রাবণকে এবারে যুদ্ধে যেতে হবে। এর আগে বীরত্ব দেখিয়েছেন ইন্দ্রজিৎ তথা মেঘনাদ। তখন মেঘনাদ ইন্দ্রজিৎ কোথায় না, তিনি প্রমীলার সঙ্গে ওই মানে তোমার প্রমোদ কাননে, প্রমোদ কথাটার মানে কি, তখন তিনি তার বউকে নিয়ে মজায় ব্যস্ত আর কি, প্রমোদ কাননে, প্রমোদে ব্যস্ত। সেই সময় তাকে প্রভাসা রাক্ষসী হচ্ছে তার দুধমা, আসলে লক্ষ্মী। এখানে এবারে চক্রান্ত শুরু হয়ে গেল। লক্ষ্মী প্রভাসা রাক্ষসীর রূপ ধরে গিয়ে তাকে বলছে কি, যে বীরবাহুর মৃত্যু ঘটেছে, এবার চলো তোমার অভিষেক হবে। মেঘনাদ কি এখনকার কোনো ছেলের মতো বলেছিল যে না, আমি এখন মজায় আছি, এখন আমি প্রমোদে আছি, এখন ওইসব আমি দায়িত্ব নিতে পারবো না? শোনা মাত্রই প্রমীলাকে রেখে তিনি লঙ্কায় চলে গেলেন যুদ্ধে, তাই না? তাহলে তুমি ভাবো যে দেশের জন্য যে নায়ক হবে, দেশের মুক্তির জন্য যে লড়াই করবে, তার প্রথম গুণ তো এটাই হওয়া দরকার, দেশ আগে, তারপর ব্যক্তি। হলো, রাবণ তখন যুদ্ধ যাবেন, সব সাজগোজ চলছে, একদম সরাসরি প্রস্তাব দিয়ে নিজেই সেনাধ্যক্ষের পদ আবার বেছে নিলেন। কারণ জ্যেষ্ঠ পুত্রের মৃত্যু ঘটেছে, এবারে দায়িত্ব তাকে নিতে হবে। এই দেখো মেঘনাদ। কেন মেঘনাদ মেঘের আড়ালে যুদ্ধ করতে পারতেন? কেন ইন্দ্রজিৎও নয়, বর্গীযশস্যই নয়, জিত মানে ইন্দ্রের কাছে পরাজয় স্বীকার করেছে যে, কিন্তু জিত খন্দত্ব মানে ইন্দ্রকে পরাস্ত করেছেন যিনি। তাহলে এইটাই তো নায়ক। মধুসূদন পেয়ে গেলেন। দেখো, এবারে সেটা পেতে গেলে রাবণের যেমন পজিটিভ দিকগুলো বললাম, তেমনি রামের নেগেটিভ দিক তাকে খুঁজতে হবে। নেতিবাচক কী কী ছিল? একটা তো আমরা আগেই বললাম যে সাম্রাজ্যবাদী মনোভাব, অপরের রাজ্য জয় করব। 2 নম্বর কি, সেই রাজ্য জয় করতে গিয়ে তাকে কি করতে হচ্ছে না, ভাইদের মধ্যে বিভাজন আনতে হচ্ছে। 3 নম্বর কি, যে তিনি সত্যিই কি নায়ক নাকি ভীত নায়ক? কৃত্তিবাসের আমরা রামকাহিনীতে যা পাই, তিনি তো সীতাকে হারিয়ে কান্নাকাটি করছেন, এমনকি সীতাকে ফেলে ভাই লক্ষ্মণকে বলছে চলো আমরা ফিরে যাই। তার মানে নারীর প্রতি মর্যাদা, কে সেই মস্তিষ্কে সেই ভাবনাটা সেই সময় এনেছেন? বিদ্যাসাগর। মধুসূদন যুক্তিবাদী দৃষ্টিভঙ্গিতে বলছেন সত্যিই কি রাম নিজে নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে পেরেছেন? তাহলে সীতাকে কেন বলতে হবে দ্বিধা বিভক্ত হও, আমি প্রবেশ করব? তাহলে সীতাকে কি সম্মান তিনি দিয়েছিলেন?
নাকি প্রজানুরঞ্জনের জন্য তিনি সীতাকে বিসর্জন দিয়েছিলেন, যুক্তিবাদ, এইগুলো তার ভাবনায় আসছে যে না, সত্যি রামকে আমরা যতই ভালো বলছি ইতিহাসের কাহিনীর দিক থেকে, বা ইতিহাস নয়, পুরাণের কাহিনীর দিক থেকে, তাহলে সে তো ততটা ভালো নয়। দেখো, পাল্টে গেল গোটা কাহিনীটা। এইটাই পাল্টানোর মূল ইতিহাস। এইটা তোমাকে মাথায় রাখতে হবে, এবং এইটা মাথায় রেখে হচ্ছে তোমাকে মেঘনাদ বধ কাহিনী, মানে মধুসূদনের মেঘনাদ বধ কাব্য পড়া তোমাকে শুরু